কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আসলে অনেক মেসেজ আসে আমার যে আমার আসলে গান কেন আসতেছে না এবং গান নেই কেন। অনেক বছর হয়ে গেছে আমি গান করতেছি না, অ্যাটলিস্ট 4 বছর হয়ে গেছে, তো আমার কোনো নতুন গানই নাই। তো আমার যেই গানগুলো ডিলিট হয়ে গেছে ইউটিউব থেকে, সেই গানগুলো আমি পুনরায় আবার আমার এই ইউটিউব চ্যানেল আপলোড করব। এবং অনেকে জানতে চায় কেন আমি আসলে গান বানাইতেছি না। আমি আসলে অনেক ব্যস্ত থাকি, লাইফ নিয়ে অনেক প্যারায় আছি। এবং সেটা হলো মেন কথা না। অনেকেই আমাকে, আমার যারা পার্সোনালি আমার চিনেন, তারা জানেন যে আমি আসলে কী কাজ করি। তো অনেকে জিজ্ঞেস করছে যে ভাই আসলে গার্মেন্টসে কী কাজ হয় এবং গার্মেন্টসে কী করা হয়। অনেকে ভাবে যে গার্মেন্টস মানে মানে কিছু মূর্খ লোকজন বলবে যে গার্মেন্টসে যারা চাকরি করে তারা হচ্ছে ওই যে মেশিন টেশিন সেলাই টেলাই করে এই সেই। বাট মানে আমি আজকে আসলে র্যাপার বিয়ন হিসেবে আসিনি, আমি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে আসছি। তো একটা গার্মেন্টস আসলে কী কী করা হয় একটা বেসিক ধারণা আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব। এবং যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, গার্মেন্টসে জব করে, যারা একদম ফ্রেশার চাকরি খুঁজতেছেন, তাদেরও আমি একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব যে আসলে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একদম কাট টু শিপ পর্যন্ত কী কী প্রসিডিউর মেনটেন করা হয়, কী কী এসওপি মানা হয়। আমি আসলে একটা ভিডিওতে তো আসলে এটা পুরো ডিটেলস দেখানো সম্ভব না। দেখাচ্ছে আমি 3 থেকে 4% আমি দেখাইতে পারবো, তাও এটাও অনেক লং ভিডিও হয়ে যাবে। 3 থেকে 4%। এবং গার্মেন্টসে অনেক অনেক ধরনের কাজ করা হয় এবং প্রত্যেকটা কাজ ফলো আপ করা, ফেব্রিক কেনা থেকে শুরু করে ফেব্রিক কীভাবে তৈরি হচ্ছে, একটা সুতা থেকে, মানে সরি, একটা সুতা বলতেছি কেন, একটা তুলা থেকে সুতা কিভাবে তৈরি হয়, সুতা থেকে কাপড় কিভাবে তৈরি হয়, এবং কিভাবে একটা গার্মেন্টস আপনি যেটা গায়ে দিয়ে আসেন বা আমি এই যে টি শার্টটা পরে আছি, এটা তৈরি করার যে ফুল প্রসিডিউরটা, সেইটা যে মেনটেন করে সে হলো একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এবং যারা মূর্খর মতো বলেন যে গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টস ওয়ার্কার, আসলে গার্মেন্টস ওয়ার্কার যারা তারা মেশিন সেলাই করে বা ওরা একটা মানে সিম্পল একটা পার্ট ফলো আপ করে বা করে, কারণ ওদের দিয়ে তো সব ধরনের কাজ করানো সম্ভব না। বাট ফলো আপ যে করে, বা মার্চেন্টাইজার যারা, আই ডিপার্টমেন্ট আছে যারা, কিউএমএস ডিপার্টমেন্টে যারা আছে, এরা আসলে মানে একদম কোথা থেকে মাল কিনা হচ্ছে, কোথা থেকে কাঁচামাল থেকে সুতো তৈরি হচ্ছে, কাপড় কেনা হচ্ছে, এবং সেটা আবার কাপড় থেকে কাপড় কেটে সেলাই করে প্যাক করে আপনার হাতে পর্যন্ত চলে যাচ্ছে, এই ফুল প্রসিডিউরটা ফলো আপ করে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তো আমি আজকে যে ভিডিওটা দেখাবো সেই ভিডিওতে খুবই বেসিক কিছু দেখাবো, আসলে একটা মানুষের আসলে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে আসলে এক্স্যাক্টলি গার্মেন্টসে কী কীভাবে আপনার কাছে গার্মেন্টসটা যায়। এটা হলো একটা গার্মেন্টস। এই গার্মেন্টস নিয়ে মানুষের অনেক চিন্তা। আসলে এই গার্মেন্টসের ভিতরে কী হয়, কী কী করানো হয়। তো আজকে আমি বিস্তারিত দেখাবো যে আসলে গার্মেন্টসের ভিতরে কী কী করানো হয়। আমি আসলে বিস্তারিত দেখাতে পারবো না, কারণ একটা গার্মেন্টসে মানুষের কাজ শিখতেই যুগ যুগ কেটে যায়, তারপরেও দেখা যাচ্ছে অনেকে কাজ জানে না। এই হলো গার্মেন্টসের আনলোডিং এরিয়া, যেখানে ফেব্রিক কিনে এখানে আনা হয় বা অ্যাক্সেসরি কিনে এখানে আনা হয়, এখানে আনলোডিং এরিয়া বলা হয়। এবং এই আনলোডের এই পাশেই দেখছেন এটা হচ্ছে ফেব্রিক স্টোর, যেখানে ফেব্রিকগুলো আসলে রাখা হয়েছে। এবং ফেব্রিকগুলো সুন্দর করে র্যাকে রাখা হয়েছে, নিচে রাখা হয়নি। এর কারণ হচ্ছে মৌলের ইস্যু হইতে পারে বা ফেব্রিকের ময়েশ্চার বেড়ে যেতে পারে। এখানে দেখছেন এটা মাস্টার বিন কার্ড বলে, এবং এই মাস্টার বিন কার্ডগুলো আপডেট করা থাকে। দেখেন র্যাক নাম্বার দেওয়া আছে এখানে, এবং কোন র্যাকে কোন বায়ারের কোন ফেব্রিকটা রাখা আছে এখানে আছে, এখান থেকে কতটুকু ফেব্রিক নিয়ে গেছে, এইটা বিন কার্ড বলে। এই বিন কার্ড অনুযায়ী মেনটেন করা হয় এই মাস্টার বিন কার্ড। মাস্টার বিন কার্ডে সব কিছু লেখা থাকে, এবং ওই র্যাক লম্বা যে লাইনটা, ওই লাইনে যা যা আছে সব কিছুই মাস্টার বিন কার্ডে লেখা থাকে, যে কত নাম্বার র্যাকে কত নাম্বার তালায় এই ফেব্রিকটা আছে, মাস্টার বিন কার্ড দেখলে দেখা যাবে। এবং এই যে এখানে দেখছেন যে ফেব্রিকগুলো রাখা, এগুলো এখন মাত্র নিয়ে আসা হয়েছে ইনভেন্টরি করার জন্য। এখনও র্যাকে রাখা হয়নি, ইনভেন্টরি করবে ওজন মাপবে, তারপরে ওইখানে রাখবে। এবং এইটা হচ্ছে ফেব্রিক ইন্সপেকশন এরিয়া। এই ফেব্রিক ইন্সপেকশন এরিয়ায় ফেব্রিক যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি বা অন্য টেক্সটাইল মিলগুলো থেকে কিনে নিয়ে আসি, সেই ফেব্রিক একদম ঠিকঠাক আছে কিনা সেটা দেখা হয়। এটা হচ্ছে 4 পয়েন্টে ফেব্রিক ইন্সপেকশন করে। এটা হলো তার এসওপি। এসওপি হলো একটা ফ্যাক্টরিতে যেই সেকশনে, মানে প্রত্যেকটা সেকশনে এসওপি থাকে। এসওপি হচ্ছে এখানে উল্লেখ করা থাকে যে কী কীভাবে আসলে এইখানে কাজ করা লাগবে, কী কী প্রসিডিউর আছে, একদম স্ট্যান্ডার্ড যে প্রসিডিউরটা, সেই প্রসিডিউর অনুযায়ী এখানে লেখা থাকবে। এই সেকশনে যে যে কাজ করে সে এই সেকশনের এই এসওপি
মুখস্থ থাকা লাগবে বলতে কি এখানে আসলে তার কাজ যেহেতু করবে তার জানা লাগবে। আর এটা হচ্ছে মনসুল টেস্ট। মনসুল টেস্ট সাধারণত চোখের জন্য করা হয়। ফেব্রিকের দিকে অনেকক্ষণ একঘেয়েমি তাকায় থাকলে চোখে সমস্যা হতে পারে। এই যে ফ্লো চার্ট কীভাবে কাজ করা হয় এবং ফেব্রিকে কী ধরনের ডিফেক্ট আছে, এটা হচ্ছে ডিফেক্ট মানে ফেব্রিক ডিফেক্ট গ্যালারির বোর্ড, যে এখানে ফেব্রিকের সকল ধরনের ডিফেক্টগুলো এখানে উল্লেখ করা আছে, কোনটার কী নাম এবং কী হলে এই ফেব্রিক বাতিল হবে এবং বাতিল হলে কী প্রসিডিউর। এই যে এইখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছি আমরা, এখানে দেখেন ফেব্রিক ইন্সপেকশন যে করতেছে এবং এখানে কী ডিফেক্ট পাচ্ছে, কী অল্টার পাচ্ছে এবং এই 4 পয়েন্ট ইন্সপেকশনের পরে কতটুকু পাস হইলে ফেব্রিকটা রাখা হবে, কতটুকু ফেল হইলে এটা আবার মানে পাঠাই দেওয়া হবে বা ফেব্রিকটা অ্যাকসেপ্ট হবে না। এখানে দেখেন আরপিএম, স্পিড সব কিছু দেওয়া আছে যে কতটুকু স্পিডে এই ফেব্রিকটা মানে উপরের দিকে টেনে নিয়ে যাবে, এই যে দেখেন নিয়ে যাচ্ছে এবং চেক করানো হচ্ছে। এটা আসলে একটা রোলিং সিস্টেমে ঘুরতে থাকে এবং ফেব্রিকটা এক পাশ থেকে রোল হয়ে আর এক পাশে রোল হয়। এই দেখেন রোলটা শেষ হয়ে গেল। এই যে এইগুলো নিচে যা দেখছেন এইগুলো এখনও মাস্টার বিন কার্ডে আর র্যাকে আসেনি, কারণ ইনভেন্টরি করা হয়নি। আর এই রেড বক্সের কাজ হচ্ছে যে এইগুলো ফেব্রিক সমস্যা হবে সেইগুলো এখানে রেখে দিতে হবে। এখানে প্রসিডিউর আছে এবং এই প্রসিডিউর মেনটেন করে এখানে ফেব্রিকগুলো রাখা হবে 6 মাস পরে এটা ডিস্ট্রয় করে দেওয়া হবে। এবং আমরা যেই রুমে যাচ্ছি এই রুমে ফেব্রিকের শেড চেক করা হয়, বিভিন্ন ধরনের শেড আসে, জিএসএম চেক করা হয়, ব্ল্যাঙ্কেট তৈরি করে ওয়াশে যায়, তারপরে এটা আফটার ওয়াশ, বিফোর ওয়াশ অনেক কিছু করা হয় এখানে। আমি এইটুকু স্কিপ করছি। এটা যারা গার্মেন্টসে কাজ করে তারা জানে এখানে আসলে অনেক ধরনের কাজ আছে যেটা অনেক সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমরা নেক্সট যেই জায়গা যা যায় সেইখানে যাব। এবং এইখানে হলো প্যাটার্ন মেক করা হয়, হার্ড প্যাটার্ন বোর্ড যেটা ইউজ করা হয় গার্মেন্টসে, যে কতটুকু সাইজ হবে, কি মেজারমেন্ট হবে। এবং এই মেশিনটা আবার এই যে ক্যালিব্রেশন করা হয় প্রত্যেক দিন একবার করে এবং ক্যালিব্রেশন করে এখানে রাখা হয়। এর আবার থার্ড পার্টি দিয়ে ক্যালিব্রেশন করাই নিতে হয়। এবং এইটা হলো স্যাম্পল সেকশন হচ্ছে এমন একটা সেকশন যে বায়ার যখন কোনো অর্ডার দিবে বা আপনি যদি কোনো মাল অর্ডার দেন তাহলে এখানে স্যাম্পল আগে বানানো হয় প্রত্যেকটা সাইজের 3 পিস করে, এবং সেটা আপনাকে পাঠানো হবে বা বায়ারকে পাঠানো হবে। এবং বায়ারের যখন দেখবে যে না আসলে এদের কোয়ালিটি ঠিক আছে তখন তারা বাল্ক অনুযায়ী কাজ দিবে। এবং এই যে এখানে যা দেখছেন এটা হচ্ছে ফোল্ডার বক্স। এখানে বিভিন্ন ধরনের ফোল্ডার আছে, বিভিন্ন ধরনের সেলাই, বিভিন্ন ধরনের কাজের জন্য, বিভিন্ন ধরনের প্যাটার্নের জন্য আসলে এই ফোল্ডারগুলো ব্যবহার করা হয়। এবং এই ফোল্ডারগুলোর এই যে কীভাবে এখান থেকে নিতে হবে, কিভাবে রাখতে হবে, এখানে সব কিছু আছে। এটা হলো অ্যাক্সেসরি স্টোর। একটা গার্মেন্টসে যখন আপনি গার্মেন্টস বানাবেন ওইখানে যেরকম জিপার আছে, তারপর বাটন আছে, ইলাস্টিক আছে, সুতা আছে, বিভিন্ন কিছু আছে, এই সব কিছু এর ভিতর থাকে। এখানেও সেম সিস্টেম, বিন কার্ড আছে, মাস্টার বিন কার্ড আছে প্রত্যেকটা র্যাকে এবং ওইভাবে রাখা হয়। এখানে পলির বক্স, তারপর অ্যাক্সেসরি যত ধরনের, একটা গার্মেন্টসের যত ধরনের অ্যাক্সেসরি থাকে, লেবেল থেকে শুরু করে কেয়ার লেবেল যা সব এর ভিতরে আছে। এবং এই স্টোরেও মাস্টার বিন কার্ড এইভাবে মেনটেন করা হয়। এই আমি যেরকম ফেব্রিক স্টোরে দেখাইছিলাম এটা হচ্ছে অ্যাক্সেসরি স্টোর। এবং এখানে অ্যাক্সেসরি ইন্সপেকশন এরিয়া একিউএল সিস্টেমে চেক করা হয়। এখানে দেখেন অ্যাক্সেসরি ডিফেক্ট, কী ধরনের ডিফেক্ট থাকতে পারে। লেবেলে দেখাচ্ছে লেখা উঠে গেছে বা বাটন ভাঙা পাওয়া গেছে বা বাটন ঠিকঠাক আসেনি। এই যে এখানে ফ্লো চার্ট আছে, কী করা লাগবে যদি মাল ফেল হয়, সেটা আবার কীভাবে মানে মার্চেন্টাইজারকে দিয়ে মেল পাঠায়, পুনরায় আবার ভালো যেই জিনিসটা সেটা আনতে হবে, চেঞ্জ করতে হবে। এবং এইখানে এক কথায় অ্যাক্সেসরি ইন্সপেকশন করা হয়। ফেব্রিক ইন্সপেকশনে যেরকম দেখছেন ইন্সপেকশন করা হয়, অ্যাক্সেসরির এখানেও ইন্সপেকশন করা হয়। এখানে সকল ধরনের প্রসিডিউর দেওয়া আছে। এখানে ডিফেক্ট ক্লাসিফিকেশন আছে, কোনটা ক্রিটিক্যাল, কোনটা মেজর, কোনটা মাইনর, এবং এই অনুযায়ী এখানে অ্যাক্সেসরি ইন্সপেকশনটা একজন করে। এবং অ্যাক্সেসরি ইন্সপেকশনের পরে যখন অ্যাক্সেসরি ওকে হয় তখন এইটা আসলে অ্যাপ্রুভ হয় যে হ্যাঁ আসলে এই মানে অ্যাক্সেসরিটা ইউজ করা হবে এই গার্মেন্টসটার জন্য। এবং এইখানে কিছু রিপোর্টও করা হয়, আমি একটু দেখাই যদি আপনাদের। এই দেখেন এখানে আফটার ওয়াশ, বিফোর ওয়াশ, জিপারের টেস্ট, জিপারের রং উঠে যায় কি না, নিকেল টেস্ট করা হয়। তারপর নিকেল হলে এই যে ইলাস্টিক টেস্ট, যে ইলাস্টিক ঠিকঠাক আছে কি না। এখানে দেখেন কেয়ার লেবেল, তারপর লেবেল, পলি, এখানে অনেক কিছু যা অ্যাক্সেসরি আসলে আসে সব কিছুই এখানে আসলে পরীক্ষা নিরীক্ষা করা হয় যে ঠিকঠাক আছে কি না।
কারণ আপনি বাল্ক অনুযায়ী একজনের কাছ থেকে কিনতেছেন, সেই জিনিসগুলো যদি ঠিক না থাকে গার্মেন্টস ওইগুলো লাগাবেন এবং পরে যদি ওইটা বাইরে না নেয় তাহলে তো সমস্যা, যার কারণে এইখানেই ইন্সপেকশন করা লাগে। এবং এইটা হলো স্ট্রিম দেওয়া হচ্ছে ফেব্রিক, যখন ফেব্রিক স্টোর থেকে আসার পরে এখানে স্ট্রিম দিয়ে এরকম সুন্দর করে ভাঁজ ভাঁজ করে রাখা হয়। এটা আসলে ফেব্রিক রিল্যাক্সেশনের জন্য এরকম করা হচ্ছে। এই যে এরকম দেখেন সুন্দর করে রাখা হয়েছে এই যে র্যাকের উপরে, এবং এগুলো হচ্ছে রিল্যাক্সেশনে আছে। রিল্যাক্সেশনে একটা নির্দিষ্ট সময় থাকে। এই যে এখানে বাইরের নাম, স্টাইল সব কিছু লেখা আছে। এই যে এখানে রিল্যাক্সেশনে আছে এবং রিল্যাক্সেশনে কোন বাইরের কোন মাল আছে এই যে এখানেও বিন কার্ড ইউজ করা হয়। প্রত্যেকটা জায়গায় গার্মেন্টসে বিন কার্ড ইউজ করা হয়, যেখানে লেখা থাকে যে কত ঘন্টা রাখছে কী বৃত্তান্ত। এইটা আপডেট নাই, তো যাই হোক মাত্রই নিয়ে আসছে, একটু পরেই আপডেট করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক ফেব্রিক হচ্ছে নিচে রাখা হয়েছে, এগুলো সব রিল্যাক্সেশনের জন্য রয়েছে। এবং এই হলো আমাদের কাটিং সেকশন। এই দেখেন একটা লোক একটা জিনিসের উপর দাঁড়ায় আছে এবং ফেব্রিক টেনে নিয়ে চলে যাচ্ছে। এই জিনিসটাকে বলে স্প্রেডিং দেয়া। স্প্রেডিংটা আমি আপনাকে একটু বিস্তারিত বলি। এই যে একটা লোক সামনের দিকে আসলো, এসে এখান থেকে দেখেন একটা ফেব্রিক টান দিবে। এই যে একটা ফেব্রিক টান দিল এবং টেনে নিয়ে সোজা চলে গেল, এটাকে বলা হয় স্প্রেডিং। এবং এইভাবে স্প্রেডিং দিয়ে দিয়ে ওই যে কেটে ফেললো একটা নির্দিষ্ট মাপ অনুযায়ী, এবং স্প্রেডিং দিয়ে দিয়ে একটা লেয়ার তৈরি হয়। এবং আমি যদি দেখাই এই পাশে, এই দেখেন অনেক ফেব্রিক দিয়ে যে এরকম মোটা লে করে দিচ্ছে। এখানে একটা পিসকে বলা হয় এক একটা ফ্লাই। এবং পুরো একটা লের স্ট্যান্ডার্ড আছে, দেখা যাচ্ছে 4 ইঞ্চি কি 5 ইঞ্চি, সাধারণত 4 ইঞ্চিই থাকে। 4 ইঞ্চি লে হলো স্ট্যান্ডার্ড, 4 থেকে 5 ইঞ্চি। এবং এই লে দেওয়ার পরে তারপরে ফেব্রিকটা কাটা হয়। আমি চলে যাচ্ছি আমাদের কাটিং সেকশনের সামনে। এই যে এখানে ফেব্রিক দেখেন লে দিয়ে রাখছে। ফেব্রিকগুলো একদম সুন্দর করে স্প্রেডিং করে লে দিয়ে রাখা, এবং এই লেগুলো কাটা হয়। এইটা হলো হ্যান্ড কাটার, যেটা হাত দিয়ে কাটে। এই দেখেন এইখানে মার্ক করা আছে যে কিভাবে আসলে কোন কোন পার্ট কাটা লাগবে, এবং সেই অনুযায়ী সে কিন্তু কাটতেছে। এবং এই যে এই মার্কটা কিন্তু করে অটোক্যাড দিয়ে সুন্দর করে ডিজাইন করে। এবং এই যে এই মেশিনটা দিয়ে উপরে যেই কাগজটা দেখছিলেন যেখানে একদম সুন্দর মেজারমেন্ট ছিল, সেই মেজারমেন্টটা করে। এবং এই দেখেন এইখানেও কিন্তু থার্ড পার্টি একটা কোম্পানি দিয়ে ক্যালিব্রেশন করা আছে যে এই মেশিনটা আসলে ঠিক আছে কি না। এটার জন্য বায়ার চায় যে ক্যালিব্রেশন করা আছে কি না, এটা আমরা থার্ড পার্টি দিয়ে করাই। আর এই যে দেখেন একজন ভদ্রলোক, সে এখানে অটোক্যাডে প্রত্যেকটা গার্মেন্টসের যে বডির পার্টসগুলো, সামনের পার্ট, পিছনের পার্ট, পকেট সবগুলো করতেছে। এবং এইখানে দেখেন আবার অটোমেটিক যে কাটিং করা হয়, এখানে কোনো মানুষের হাত দিয়ে না, অটোমেটিক মেশিন এইখানে কাট করতেছে। আপনার যে প্যাটার্নটা দেখালাম, ওই প্যাটার্নটা শুধুমাত্র তখনই করা হয় যে যখন হাত দিয়ে আপনি কাটবেন তখন। আর যখন এমনি করবেন তখন এই দেখেন এখানে সেট করা আছে কম্পিউটারে যে কিভাবে কাটা লাগবে, প্যাটার্ন করা আছে, প্যাটার্ন অনুযায়ী সুন্দরভাবে কেটে যাবে। এবং এই দেখেন আমি একটা যদি পলিগুলো সরাই, এই যে একটা গেঞ্জির পার্ট, গেঞ্জির সামনের অংশ, এইভাবে পুরো লেটা কিন্তু কাটা হবে। এই দেখেন কাটিং ডিফেক্ট কী কী আছে, কাটিং ডিফেক্ট অনুযায়ী যদি কোনো ডিফেক্ট পাই তাহলে সেটা কি করা লাগবে, এরও এসওপি আছে। এসওপিগুলো আমরা স্কিপ করতেছি আসলে। এইভাবে যদি সকল এসওপি দেখাইতে যাই তাহলে প্রায় 2-3 ঘন্টার শুধু এসওপির ভিডিওই হবে, যে কী কী ধরনের রেসিপি আছে। এখানে নাম্বারিং করা হচ্ছে প্রত্যেকটা যে ফ্লাইগুলো মানে লে থেকে কাটা হয়েছে, প্রত্যেকটা যে কাট প্যানেলের যে কাটা অংশগুলো, সেই অংশগুলোর এক একটা করে সিরিয়াল দেওয়া হয়, সিরিয়াল অনুযায়ী সেলাই করানো হয়। এবং এইগুলো কাট প্যানেল ইনস্পেকশন করা হয়। এই যে এখানে দেখতেছেন কাট প্যানেল ইনস্পেকশন করতেছে একজন, এবং কাট প্যানেল ইনস্পেকশন করে কোয়ালিটির লোকজন। এবং কোয়ালিটি ডিপার্টমেন্ট সবসময় দেখে যে প্রোডাকশনের লোকজন যে কাজটা করতেছে সেই কাজটা আসলে ঠিকঠাকভাবে হচ্ছে কি না, এবং কোনো যদি ভুল ত্রুটি থাকে সেটা রিপোর্ট করা, এবং সেটা উপরের কর্মকর্তাদেরকে জানানো যে এটা আসলে ভুল পাওয়া গেছে বা সমস্যা হয়েছে, এটা কি করা যায়, এটা সমাধান উপরের যারা আছে তারা দিবে। এখানে দেখেন ফ্লো চার্টে পাস কী কী হলে হবে এবং সুইংয়ে কী করলে যাবে এবং ফেল হলে কী করা লাগবে, এখানে বিস্তারিত আছে। এখানে কিছু ঝুঁকি দেওয়া আছে
যে ঝুঁকিগুলো কাটিংয়ের টাইমে হইতে পারে, এখানে কাটিং ডিফেক্ট বোর্ড গ্যালারি, এখানে কাটিংয়ে কী কী ধরনের ডিফেক্ট হইতে পারে এখানে নাম সহ দেওয়া আছে। দেখেন এখানে আবার সেই স্প্রিডিং করতেছে, উপরে দেওয়া আছে যে লে কতটুকু কোন ফেব্রিকের জন্য কতটুকু লে দরকার এখানে দেওয়া আছে। এবং আমরা এখন চলে যাব একটা নতুন সেকশনে, সেটা হচ্ছে ফিজিং সেকশন। ফিজিং আমরা যখন কোনো জামা কাপড় পরি, এর ভিতরে একটা ইন্টারলাইলিন দেওয়া থাকে এবং ইন্টারলাইলিনটা যেন সঠিকভাবে দেওয়া হয়, একটা বডির কনস্ট্রাকশন যেন ঠিকঠাকভাবে হয়, এই ইন্টারলাইলিনটা এখানে লাগানো হয় ফেব্রিকের সাথে। আমরা সরাসরি রিপোর্টে যাব, আসলে কি কি ধরনের রিপোর্ট এখানে করা হয়। এই দেখেন এখানে রিপোর্ট আছে, মাস্টার লগবুক, যেখানে সব রিপোর্ট আছে। এখানে ডাটা শিট আছে এবং ডাটা শিটের পরে এখানে স্যাম্পল আছে একটা। এখানে দেখেন ওয়াশ টেস্ট আছে, এটা ওয়াশে যাওয়ার পরে ঠিক আছে কি না, ওইটা ইন্টারলাইনিংটা ঠিকভাবে লেগে আছে কি না। এইখানে দেখেন এখানে ওয়াশ টেস্টের সব রিপোর্ট আছে, ক্যালিব্রেশন রিপোর্ট আছে। এটা হচ্ছে প্রেশার ইভেননেস, মেশিনের ঠিকঠাক প্রেশার আছে কিনা, টপ মিডিল মানে রাইট সাইড লেফট সাইড সব কিছু দেখানো হয়। দেখেন ফিউজিংয়ের ভিতরে এই যে থার্মোসেল পেপার দিয়ে দেখা হয় যে আসলে ঠিকঠাকভাবে হিট পাচ্ছে কি না। এছাড়াও এটা বন্ড টেস্ট করা হয় এবং বন্ড টেস্ট বলতে এটা টান দিয়ে দেখা হয় যে মিনিমাম 4 কেজি কি 3.5 কেজি হলে এটা ছিঁড়ে চলে আসে কিনা। যদি ছিঁড়ে চলে আসে তাহলে হবে না, এটা জানাইতে হবে এবং এটা সমাধান করতে হবে যাতে 3 কেজি প্রেসারে থাকে। এই দেখেন সেম আর একটা স্টাইলের, এই দেখেন এটারও থার্মোসেল পেপার আছে, যেখানে দেখেন 160 পর্যন্ত পুড়ে আছে থার্মোসেল পেপার। এবং এই রিপোর্টগুলো এইখানে করা লাগে ফিউজিংয়ে। এবং দেখেন এইটা আর একটা স্টাইলে চলে যাচ্ছে আমরা। এখানে ওয়াশ টেস্ট আছে, ফিউজিং অ্যাপ্রুভাল আছে। এই হলো মাস্টার লগবুক, যেখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে কী কী ডকুমেন্ট লাগে এবং এই যে এটা হচ্ছে ফিউজিংয়ের এসওপি, ফিউজিং কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে ক্যালিব্রেশন করা লাগে, A to Z এসওপিতে লেখা আছে। প্রত্যেকটা সেকশনে এসওপিতে লেখা আছে। এবং কাটিংয়ের পরে এখানে নিয়ে চলে আসা হয়, কাটিং পার্টসগুলো এখানে রাখা হয় একদম সব ওকে। কাটিং সেকশন থেকে বের হওয়ার জন্য এই বান্ডিলগুলো একদম রেডি, এরা শুধু সুইংয়ে যাবে। এই বান্ডিলগুলো সুইংয়ে যাওয়ার পর সেলা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্টিং, যদি প্রিন্টিং থাকে তাহলে কাটিং থেকে সুইংয়ে না, সরাসরি প্রিন্টিংয়ে যাবে, প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পর আবার কাটিং সেকশনে আসবে এবং কাটিং থেকে সুইংয়ে যাবে একটা র্যাকের মাধ্যমে। এই যে সেই র্যাকটা, এই দেখেন এখানে বিভিন্ন ধরনের র্যাক আছে। এই দেখেন এই যে সামনে আর একটা র্যাক আছে, দেখেন র্যাকে একটা নাম্বারও আছে। এই যে লাইন নাম্বার 15, এটা 15 নাম্বার লাইনে যেই স্টাইলটা চলতেছে, যেই গার্মেন্টসটা বানানো হচ্ছে সেটার কাটিং পার্টস। এবং এটা চলে যাবে সেই লাইনে যেখানে সেলাই করা হচ্ছে। এখানে অ্যাপ্রুভাল আছে যে কি কি, মানে যেই গার্মেন্টসটা কাপড় কাট করা হচ্ছে সেই গার্মেন্টসটা দেখতে কেমন, কি বৃত্তান্ত, সব অ্যাপ্রুভাল ওইখানে আছে, এটা বায়ার থেকে দেওয়া থাকে। এই ছিল আমাদের কাটিং সেকশন এবং কাটিং সেকশনের কাজ মোটামুটি শেষ। এবার আমরা সরাসরি যাব সুইং সেকশনে। সুইং সেকশনে আসলে কী কীভাবে কাজ করা হয় সেটা আমরা দেখব। এবং কাটিং সেকশনে আর কিছু জিনিস আছে, সেটা হচ্ছে লেবেল, অটোমেটিক লেবেল অ্যাডজাস্ট। দেখেন এইখানে একটা লেবেল নিচ্ছে আর একটার সাথে লাগাচ্ছে এবং ওইখান থেকে আরেকটা লেবেল আসছে, এটাকে বলা হয় কেয়ার লেবেল। কেয়ার লেবেল দেখবেন আপনার যেই জামাটা পরে আছেন আপনি সেটার বাম সাইডে বা ডান সাইডে দেখবেন যে নিচে এরকম কেয়ার লেবেল দেওয়া থাকে। এটা কিন্তু মেইন লেবেল না, এখানে হচ্ছে আপনার কেয়ার লেবেলে দেওয়া থাকে আপনার যে জামাটা সেটা কিভাবে ধুবেন, কিভাবে ওয়াশ করবেন, বা কিভাবে এটা আয়রন করা যাবে কি যাবে না, বিস্তারিত দেওয়া থাকবে। এটা কি দিয়ে ওয়াশ করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। এবং কীভাবে আপনি ব্যবহার করবেন এটা আসলে কেউই পড়ে না, কিন্তু এটা আসলে স্ট্যান্ডার্ড দেওয়া লাগে। তো এটা বড় বড় ব্র্যান্ডের কাজ করি আমরা, সেই জন্য এইগুলো লাগে। এবং আপনি প্রত্যেকটা জামা কাপড়েই দেখবেন কেয়ার লেবেল আছে। এবং এই যে এখানে অটোমেটিক লেবেলটা লাগাই, এখানে কোনো মানুষের হাত ব্যবহার করা হয় না, অটোমেটিক রোবোটিকভাবে এইগুলো লাগানো হচ্ছে। দেখেন এখানে একজন চেকও করতেছে যে ঠিকঠাকভাবে লাগানো হচ্ছে কি না, কোনো মিস আছে কি না। দেখাচ্ছে একটা কেয়ার লেবেল আর একটা স্টাইলের কেয়ার লেবেলের সাথেও লিখে যেতে পারে, এটা চেক করা হয়, চেক করেই এখানে রাখা হয়। এটা আসলে কোনো অনেক গার্মেন্টসেই নাই এই যে এই লেবেল কাটার মেশিনটা, কিন্তু আমাদের এখানে আছে, এই জন্য আমি জাস্ট দেখাইলাম।
এবং এইগুলো অনেক বড় বড় মানে ফ্যাক্টরিতে এইগুলো থাকে, অনেক ছোটো ফ্যাক্টরিতে এইগুলো নাই। দেখেন এইখানে আপনার যেই রিপটা হয় না, গেঞ্জি যখন আপনি পরেন, টি শার্ট যখন পরেন, যে রিপটা হয় সেই রিপটা কাটা হয় এখানে। দেখেন আগুন জ্বলছে ভিতরে, ভিতরে আগুনটা জ্বলছে কেন? ওইটা হচ্ছে এই ফেব্রিকগুলো কাটার পরে অটোমেটিক ধার হচ্ছে, ধার হওয়ার পরেও আবার কাটতেছে। দেখেন এগুলো কিন্তু রিপের জন্য কাটা হচ্ছে, যে আপনার নেকে যেই রিপটা থাকে। আমি আরও সহজভাবে যদি বলি তাহলে আপনার গলার কাছে গেঞ্জির যেই গলার উপরে যেই রিপটা, সেই রিপটা তৈরি করার জন্য আমরা এইখান থেকে এই যে এই অটোমেটিক মেশিনের মাধ্যমে রিপ ব্যান্ডগুলো কাটি এবং এগুলো আলাদা রোল করে এগুলোও কাটিং সেকশন থেকে যাবে সুইং সেকশনে। এই দেখেন এইখানে সুন্দর করে কেটে কেটে রোল করা আছে, এইগুলোও যাবে সুইং। এই যে এইটা হচ্ছে রিপ, এই যে যেটা দেখাচ্ছি আমি, এটা হলো রিপ। এই রিপটা বানানো হয় এইটা দিয়ে। এবং আমি যদি দেখাই, দেখেন মাত্র একটা রিপের বান্ডিল ঢুকানো হচ্ছে এবং এটা কাটা হবে। দেখেন এটা কিভাবে কাটে। আমি আসলে অনেক কিছু স্কিপ করে ফেলছি, আবার আমার কথাগুলো দেখাচ্ছে একটু এলোমেলো লাগতে পারে আপনাদের কাছে। আমার কথা বলতে যেয়ে অনেক সময় জড়ায় যাচ্ছে, কারণ হচ্ছে আমি এক টেকে আসলে অডিওটা রেকর্ড করতেছি, আমি কোনো টেক নিতেছি না। কারণ ভিডিওটা এমনিই অনেক বড় বানাই ফেলাইছি, আমি দেখছি অ্যাটলিস্ট 30 মিনিট প্লাস। তো আমি যদি সব কিছু গুছাই বলতে চাই, দেখাচ্ছে এই ভিডিও বানাইতে অনেক সময় লাগবে। আর যারা গার্মেন্টসে চাকরি করেন তারা অবশ্যই জানেন, সকালে ঢুকতে হয়, রাত্রে বেরোতে হয়, আপনার হাতে এত সময় থাকবে না একটা ভিডিওর জন্য, এত সময় এফোর্ট দেওয়ার মানে সময়ই হবে না। তারপরেও মানুষের অনেক কৌতূহল যে আসলে গার্মেন্টসের ভিতর হয়টা কি, গার্মেন্টসে কি শুধু সেলাই করে, গার্মেন্টসে কি অনেক কোশ্চেন। আচ্ছা যাই হোক, এইখানে এটা হচ্ছে আইডেল মেশিন এরিয়া। এই আইডেল মেশিন এরিয়ার এখানে যতগুলো মেশিন আছে সেগুলো রেখে দেওয়া হয়, মেশিন যেগুলো ব্যবহার হচ্ছে না। এটা হচ্ছে সুইং লাইন, সুইং লাইনের ইনপুট। এই দেখেন এটা হচ্ছে 7 পিস চেক করা হয়, এটা টিএলএস ট্রাফিক লাইট সিস্টেম। প্রত্যেকটা ঘন্টায় একজন কিউসি এসে 7টা বডি চেক করে, মানে 7টা গার্মেন্টস চেক করে যে ঠিক আছে কিনা। এটা হচ্ছে মুক আপ। এই ব্যক্তিটা যেই প্রসেসটা সেলাই করতেছে, এই যে ওভারলক মেশিন দিয়ে যেই ওভারলকটা করতেছে, এইটা হচ্ছে তার প্রসেস এবং তার মুক আপ। এবং দেখেন এক একজন কিন্তু এক একটা প্রসেস করে, একজন ব্যক্তি কিন্তু আপনার গায়ে যেই গেঞ্জিটা পরা আছে এইটা বা শার্টটা পরা আছে, এটা কিন্তু একজন ব্যক্তি বানাইতেছে না, এটা এক একটা সেলাই এক একটা মেশিন থেকে করে। এবং এই দেখেন এখানে রিপ জয়েন করতেছে এরকম প্রত্যেকটা পার্ট। এবং এই যে এখানে যদি গ্রিন যেই সাইনগুলো, গ্রিন মানে 7 পিস চেক করে ঠিক পাইছে, যদি 7 পিসের ভিতরে একটা ভুল পাই তাহলে ইয়েলো হবে, আর যদি 2টা হয় তাহলে রেড হবে, মেনটেন্যান্স ডাক দিবে। মেশিনের সমস্যা থাকলে মেশিন ঠিক করানো লাগবে, যদি অপারেটর সমস্যা হয় তার বোঝানো হবে, তাকে দেখাই দেওয়া হবে আরও ভালোভাবে। এটা হচ্ছে টিএলএস সিস্টেম, মোকআপ লাগানো, মেনটেন্যান্স এসে ঠিক করে দেয়। এবং দেখেন প্রত্যেকটা এই যে লেবেল জয়েন করতেছে, এখানে এক সাইজের সব লেবেল রাখা হয়, কারণ অপারেটর কিন্তু বুঝবে না। আপনি যদি ওরা 10টা সাইজের লেবেল দেন, ও 10টা বডিতে 10টা সাইজ লাগাবে, কিন্তু দেখাচ্ছে একই সাইজের কাটিং পার্টস থেকে কিন্তু সেলাই করা হচ্ছে। দেখেন এখানে হলুদ আছে, মানে তার কিছু ভুল ছিল কিছু ঘন্টায় লেবেল অ্যাটাচ করতে যে, মানে এক কথায় আপনার গার্মেন্টসের প্রত্যেকটা পার্টস, প্রত্যেকটা আর্ম হোল আর সাইড সিএম হেম, প্রত্যেকটা আলাদা আলাদা মানুষ কিন্তু এইগুলো সেলাই করে। এবং ইনপুট থেকে আউটপুটে, একটা লাইনের ইনপুট থেকে আউটপুটে এসে এরকম ফাইনাল গার্মেন্টসটা তৈরি হয়। দেখেন এইখানে আবার এটা হচ্ছে কোয়ালিটির টেবিল, যেখানে কোয়ালিটি চেক করে। এখন আমি কোয়ালিটির কাছে দেখতে চাই যে আসলে কোয়ালিটি কী কী চেক করে এবং কী কী রিপোর্ট করে। এখানে দেখেন ও হচ্ছে মেজারমেন্ট করে, ও ডিইউচিউ রিপোর্ট করে। ডিইউচিউ রিপোর্ট হচ্ছে 1 ঘন্টায় কয় পিস ডিফেক্ট পাইছে, কত পিস চেক করছে, এর পার্সেন্টেজ। এই যে আমার বাঁ সাইডে দেখেন যতগুলো ডিফেক্টের নাম দেওয়া আছে এবং কী কী ডিফেক্ট পাইছে এর হিসাব, কয় পিস চেক করছে, কয় পিস ডিফেক্ট পাইছে এবং এর ডিইউচিউ পার্সেন্টেজ ঘন্টায় কত পার্সেন্ট। এবং ঘন্টায় যে ডিফেক্টগুলো পায় সেই ডিফেক্টগুলো আবার সারায় নেয়, যেটা রিজেক্ট সেটা তো আর ঠিক হবেই না। এই রিজেক্ট গার্মেন্টসগুলো কোম্পানির লস বলতে পারেন, এই রিজেক্টগুলো রিজেক্টই হয়ে যাবে। যেটা অল্টার, মানে যেই প্রবলেমটা ফিক্স করা যাবে সেটা হচ্ছে অল্টার, আর স্পট সেটা হচ্ছে স্পট রুমে নিয়ে যে ঠিক করে দেওয়া হবে। দেখেন এইখানে
সুপারভাইজার এবং কিউসি প্রত্যেক ঘন্টায় ঘন্টায় এসে চেক করে যে কয় পিস অল্টার হয়েছে, কয় পিস ডিফেক্ট পাওয়া গেছে এবং তারা সাইন করে। এবং এই দেখেন এখানে কিন্তু ক্যাপ করা লাগে, যে কি কারণে ক্যাপ হচ্ছে কারেক্টিভ অ্যাকশন প্ল্যান, রুট কোর্স বের করা লাগে প্রথমে, যে আসলে কোন সমস্যার কারণে এটা হচ্ছে, এবং ক্যাপ করা লাগে। এরপরে দেখেন যখন গার্মেন্টসটা পাস হয়ে যায়, যখন কিউসি পাস দেয়, তখন এখানে আয়রন হয়। আয়রন হওয়ার পরে এখানে আবার মেজারমেন্ট চেক হয়, মেজারমেন্টের সমস্যা হলে অল্টারে যায়, রিজেক্ট এখানেও পাইতে পারে। আয়রন করার পরে অনেক ধরনের অয়েল স্পট চলে আসে, এবং এইখানে দেখেন হ্যান্ড ট্যাগ লাগানো হয়। এরপরে আসলো একটা বিশেষ মেশিন, সেটা হচ্ছে নিডল ডিটেক্টর বা অনেকে বলে মেটাল ডিটেক্টর মেশিন। অনেক জায়গায় ম্যাক্স থাকে, অনেক জায়গায় হাসিমা থাকে, আমাদের এখানে হাসিমা আছে। তো এইখানে দেখেন ক্যালিব্রেশন করে। ক্যালিব্রেশনটা আসলে কি, এইখানে হচ্ছে কোনো ধরনের মেটাল আপনি সেলাই করার টাইমে নিডল ভাঙতে পারে, নিডলের একটা টুকরা দেখাচ্ছে একটা গার্মেন্টসের যে কোনো একটা কোনায় থাকতে পারে, যার কারণে আপনি যখন ট্রায়াল দিতে যাবেন আপনার গায়ে দেখাচ্ছে ফুটে যেতে পারে। এটা হচ্ছে প্রোডাক্ট সেফটির একটা পার্ট। প্রোডাক্ট সেফটি হচ্ছে একটা প্রোডাক্টের সকল ধরনের সেফটি ইনশিওর করা। তো যদি নিডল ভেঙে ওর ভিতরে থাকে, ওই গার্মেন্টসটা আপনি যদি পরেন, আপনার গা হাত পা চিরে যেতে পারে, ফেটে ফুটে যেতে পারে, রক্তাক্ত হয়ে যেতে পারেন আপনি। তো এই জন্য কোনো ধরনের মেটাল যেন গার্মেন্টসে না থাকে, সেটা চেক করার জন্য এই যে যেটা ছাড়া হয়েছে এটা হচ্ছে ফিরেস কাট, এবং এটা 9 পয়েন্ট ক্যালিব্রেশন করা হয়। এই 9 পয়েন্ট ক্যালিব্রেশনটা হচ্ছে প্রথমে লেফট, তারপর মিডিল, তারপর রাইট, এরপরে হোল্ডারের 30 mm যেখানে সেখানে রেখে আবার সেম প্রসিডিউর অনুযায়ী লেফটে দেওয়ার পর দেখেন ওইটা কিন্তু ব্যাক আসতেছে, মেটাল থাকলে পাস হবে না। এই যে রাইট, সরি, এবার এই যে মিডিলে দিল, এই দেখেন পাস হলো না, এটা যে আবার ব্যাক চলে আসলো। এবং রাইট, এই যে এখন দিচ্ছে, দেখেন এটা আবার ব্যাক চলে আসবে। এবং এটা আবার টপে দিতে হবে, একদম উপরে দেওয়ার কারণ একটা গার্মেন্টস তো মোটা হইতে পারে, এটা নিচের দিকেও নিডল থাকতে পারে, উপরের দিকেও নিডল থাকতে পারে। ক্যালিব্রেশনটা আসলে মেশিনটা ঠিক আছে কি না এটা প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেক হয়। প্রত্যেক ঘন্টায় ঘন্টায় চেক করার কারণ মেশিনটা কাজ করতে করতে হঠাৎ দেখা যাচ্ছে সমস্যা হয়েছে, এর ভিতরে একটা নিডলের টুকরা বা একটা মেটালের টুকরা বা কোনো একটা কিছু মেটাল জাতীয় চলে গেল। তো এটা যেন না যায় সেই জন্যই আসলে এই মেটাল পাসটা করা হয়। এবং পাস করে যেই রুমে যাই এটাকে বলা হয় সিটিপিএটি বা সিটি প্যাড। তো সিটি প্যাডের পূর্ণরূপ আছে, আপনি সিটি প্যাড সম্বন্ধে যদি আমি সংক্ষেপে বলি, এই যে এটা দেখেন ফিরেস কার্ড, এখানে ছোট্ট যেই লোহাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1.2 mm, মানে আপনারা বুঝতেই পারছেন এটা অনেক ক্ষুদ্র, এবং এইটাই ধরে ফেললো, এটা পাস করলো না। এবং এই যে পাস হয়ে যেটার ভিতরে যাচ্ছে সেই সিটি প্যাডের ভিতরে আমরা ঢুকলাম, এর ভিতরে কিন্তু সাধারণ মানুষ ঢুকতে পারে না বা কেউই ঢুকতে পারে না অথরাইজ পারসন ছাড়া। এর ভিতরে ফোল্ডিং করা হয়, কিভাবে ভাঁজ করে দেয়া লাগবে, কয় পিস, কয়টা সাইজ, কয়টা কার্টুনের ভিতরে ঢুকবে, সব কিছু এইখানে নির্ধারণ করা হয়। এবং এই যে যেই মেটাল পাস করে এই যে হাসিমা মেশিন দিয়ে আসলো, এসেই দেখেন এখানে 1 ঘন্টা কোয়ারেন্টাইন থাকে, কারণ 1 ঘন্টা পর পর এই যে মেটাল ডিটেক্টর মেশিনটা ক্যালিব্রেশন করা হয়। যদি মেশিনের সমস্যা থাকে তাহলে এই 1 ঘন্টার মাল আবার বাইরে যাবে, বাইরে যেয়ে মেশিন ঠিক হবে, তারপর আবার মেটাল পাস হয়ে আসবে। 100% প্রোডাক্ট সেফটি ইনশিওর করে এখানে। এবং এইখানে দেখেন সব মেয়েরা এখানে ফোল্ডিং করতেছে, প্যাকিং করতেছে, এবং এইখান থেকে কিন্তু চলে যাবে বায়ারের নিকট, বায়ার আবার চেক করে নেবে। এই দেখেন রুমে আসার পরে আমার মনে হলো এই মেশিনটার কথা, এটা হলো পুল টেস্ট মেশিন। এই পুল টেস্ট করা হয় যে আসলে আমি যেই জিনিসগুলো অ্যাটাচ করতেছি গার্মেন্টসে সেই জিনিসগুলো টানলে যেন খুলে চলে না আসে বা ছিঁড়ে চলে না আসে, সেটার জন্য। যেমন মনে করেন এই বাটন, এই দেখেন এই বাটনটা কিন্তু অটোমেটিক মেশিন দিয়ে লাগানো হচ্ছে খুব সুন্দরভাবে, এখানে প্রেশার সব কিছু ঠিক করে দেওয়া আছে যে কতটুকু প্রেশারে বাটনটা লাগানো হবে। এবং এই যে এই বাটনটা একটা বাচ্চা মনে করেন গালে নিল, গালে নিয়ে চাবালো, চাবাইতে চাবাইতে খুলে চলে আসলো, ওর গলার ভিতরে যেয়ে বেঁধে গেল। এটা কিন্তু 2টা পার্ট আছে, মেল পার্ট এবং ফিমেল পার্ট, এবং এর ভিতরে কিন্তু কাঁটা থাকে, যে কাঁটাটা এক পাশ আর এক পাশের সাথে লাগায় রাখে। এইটা যদি তার গলায় লাগে তাহলে অনেক মানে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এটা একটা প্রোডাক্ট সেফটি ইস্যু। এবং এই যে বাটনটা ঠিকঠাকভাবে লাগানো আছে কি না, অ্যাডজাস্ট ঠিকঠাক আছে কি না, অ্যালাইনমেন্টে ঠিকঠাক আছে কি না, এইটা চেক করা হয় পুল টেস্ট করে। পুল টেস্ট করা হয় সাধারণত বায়ার স্ট্যান্ডার্ড যেটা 90 নিউটনে টেনে দেখা হয় যে আসলে বাটনটা খুলে আসছে কিনা। যদি খুলে আসে তাহলে আলাদা প্রসিডিউর আছে, এটা অনেক বিস্তারিত, আপাতত আমি বলতেছি না।
কারণ ভিডিওটা এমনি অনেক অনেক বড় হয়ে গেছে। এখানে আবার বাটনগুলো চেক করা হইতেছে। এই দেখেন এখানে বাটনের ফুল টেস্ট রিপোর্ট, এই যে মোকআপে লাগানো হয় নমুনা, এই দেখেন এইটা হচ্ছে পিন সেটিং রিপোর্ট। বায়ার বলছে যে কতটুকু মানে থিকনেস হওয়া লাগবে বাটন লাগানোর পর, সব ঠিক আছে কিনা, এই সকল রিপোর্ট কিন্তু আবার রিভিউ করা লাগে। এই যে এই দুইটা পার্ট এর ভিতরে ইন্টারলাইলিন আছে, এবং এই দুইটা পার্টের ভিতরে এই বাটনটা ঠিকঠাকভাবে লাগতেছে কিনা। এই যে 90 নিউটনে ফুল টেস্ট করছে, এই দেখেন এখানে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় মাপা হয়েছে এবং এই অনুযায়ী গ্রাফ করা হয়েছে যে সব কিছু ঠিক আছে কিনা। এবং এই দেখেন আপনাদের যে দেখালাম কিউসি পাসের ওইখানে কী কী ডকুমেন্ট মেনটেন করা হয়, এটা হলো তার একটা অংশ। এখানে দেখেন পিপি কমেন্ট থাকে। পিপি কমেন্ট হচ্ছে যখন প্রোডাকশন শুরু হয় তার আগে প্রি প্রোডাকশন মিটিং হয়, এবং সেই মিটিংয়ে কী কী কমেন্টস আছে সেই কমেন্টসগুলা, এখানে টেকনিক্যাল ডাটা শিট আছে, এবং এখানে যত ধরনের ইনস্ট্রাকশন আছে একটা গার্মেন্টসের। এই দেখেন লেবেল লেআউট, একটা কোন লেভেলের পর কি লাগানো হবে, এখানে দেখেন কি পয়েন্ট মেজারমেন্ট চার্ট, যে মেজারমেন্ট চেক করার জন্য কি করছে, এবং প্রত্যেকটা গার্মেন্টসের মেজারমেন্ট কোন কোন পার্টগুলো চেক করছে। এই যে এখানে দেখেন একটা মেজারমেন্ট শিট আছে, এই শিট অনুযায়ী মিল আছে কিনা, টলারেন্স ঠিক আছে কিনা। এটা হচ্ছে চালান কপি। চালান হলো একটা সেকশন থেকে যখন আরেকটা সেকশনে যাই তখন ওইটা একটা চালানের মাধ্যমে যাই, যেমন কাটিং থেকে সুইংয়ে আসলে চালানের মাধ্যমে আসবে কিন্তু, এবং ফেব্রিক স্টোর থেকে আবার যখন কাটিংয়ে আসবে তখন চালানের ভিতরে আসবে কিন্তু। এই দেখেন এইটা হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট হচ্ছে একটা গার্মেন্টসে কী কী ধরনের রিস্ক থাকে এবং সেই রিস্কটা নিয়ে কথাবার্তা। এখানে দেখেন টপ ম্যানেজমেন্টের লোক যারা আছে তাদের অবশ্যই জানতে হবে যে এই প্রোডাক্টে কী কী ধরনের রিস্ক আছে, এবং এই রিস্ক অ্যাসেসমেন্টে দেখেন সব কিছু দেয়া আছে, কীভাবে কাজ করা লাগবে, কী কী রিস্ক আছে এটা করতে গেলে, সকল কিছু এই রিস্ক অ্যানালাইসিসের ভিতরে দেয়া আছে। এবং এই রিস্ক অ্যানালাইসিসের পরে এই দেখেন আমি ফ্লোরে যে ডিউচু রিপোর্টটা দেখাইছিলাম, এই ডিউচু রিপোর্টটা তখন আমি ওর কাছে চাইছিলাম। এখানে দেখেন ক্যাপ, এটা হচ্ছে রুট কোর্স, কী সমস্যার কারণে টপ 3 ডিফেক্টের উপর রুট কোর্স করছে, কী সমস্যা হয়েছে, ওর সমাধান কী দিছে, এটা হচ্ছে কারেক্টিভ অ্যাকশান। এবং এই দেখেন কী কী অল্টার পাইছে, ডার্টি স্পট পাইছে, আরও অনেক অল্টার পাইছে। এরকম মোটামুটি অনেক রিপোর্ট আছে যেগুলো হচ্ছে ওইখানে করানো হয়। এ দেখেন কি পয়েন্ট মেজারমেন্ট, মেন যেই পার্টগুলো সেইগুলো মেজারমেন্ট করার সকল রিপোর্ট। একটা কোয়ালিটির কী কী রিপোর্ট করা লাগে আপনি ইউটিউবে সার্চ করলে আরও পেয়ে যাবেন। যারা কোয়ালিটি ইন্সপেক্টরে চাকরি করেন বা করতে চান তারা লিখবেন যে একটা কোয়ালিটি ইন্সপেক্টরের কী কী রিপোর্ট করা লাগে। এখানে একটা গার্মেন্টসের প্রত্যেকটা পার্টে কী কী ধরনের সেলাই আছে সকল কিছু এখানে দেয়া আছে, এবং ওইগুলোর একটা মোকাপও দেয়া আছে। এবং এই দেখেন আবার সেই ডিএচইউ রিপোর্ট প্রত্যেকটা স্টেলের এগেনস্টে যেই জায়গায় প্রসেস কোয়ালিটি, লাইন কোয়ালিটি, আউটপুট কোয়ালিটি যা যা রিপোর্ট করে সকল রিপোর্ট এর ভিতরে আছে। তাইলে বুঝেন একটা গার্মেন্টস তৈরি করার জন্য আসলে কতটুকু এফোর্ট দেওয়া লাগে কোয়ালিটি ডিপার্টমেন্ট এবং প্রোডাকশন ডিপার্টমেন্টের পরে, এবং তারপরে যে একটা স্ট্যান্ডার্ড গার্মেন্টস যেটা আপনি বলতে পারেন ব্র্যান্ডের, আমরা গর্ব করে বলি যে আমরা ব্র্যান্ডের টি শার্ট পরছি, ব্র্যান্ডের জামা পরছি। একটা ব্র্যান্ড দাঁড় করাইতে গেলে তার এই দেখেন এতগুলো রিপোর্ট, এতগুলো, এটা শুধুমাত্র সুইংয়ের, কাটিংয়ের রিপোর্ট তো আমি দেখাইনি। এরকম অনেকগুলো ধাপের পরে যে একটা ব্র্যান্ডের জামা তৈরি হয়। তো আমরা প্রিন্টিং সম্বন্ধে কথা বলছিলাম। এই দেখেন এটা হচ্ছে সেই প্রিন্টিং। যখন কাটিং থেকে কোনো প্রিন্ট করার কোনো পার্টস থাকে তখন সেই কাটিং পার্টটা চলে আসে এই প্রিন্টিংয়ে একটা চালানের মাধ্যমে, এবং এখানে দেখেন প্রিন্ট করা হচ্ছে। এবং আমি প্রিন্টিংয়ে এমন একটা টাইমে আসছি যেই টাইমে আসলে অলমোস্ট সবার ছুটি হয়ে গেছে। এই যে বড় মেশিনগুলোর কাজ আমি দেখাইতে পারলাম না, নাহলে আমি দেখাইতাম আসলে এখানে প্রিন্টিং সেকশনে কীভাবে প্রিন্ট করা হয়। তাও আমি যতটুকু দেখানোর, আপনাদের আসলে একটা গার্মেন্টসের বেসিক ধারণা, একদমই বেসিকেরও বেসিক, যারা আসলে গার্মেন্টসে চাকরি করেন তারা জানেন যে আমি আসলে যা আপনাদেরকে দেখাইলাম এটা আসলে গার্মেন্টসের বলতে পারেন 5% বললেও ভুল হবে। গার্মেন্টসের ডিপ আরও অনেক ডিপলি অনেক ব্যাপার থাকে যেগুলো আসলে ভিডিওতে আসলে কোনোভাবে দেখানো সম্ভব না। মানুষ বলে না অভিজ্ঞতার একটা দাম আছে, অভিজ্ঞতা থেকে আসলে অনেক কাজ আছে যেগুলো আমি ভিডিওতে দেখাইতে পারবো না বা এক্সপ্লেন করা সম্ভব না।
এই যে আপনারা শুধু জানেন প্রিন্টিং মানে হিট সিল, এই যে এই হিট সিলে ডিটিএফ প্রিন্ট করে, এই ফেসবুকে টেসবুকে দেখায় যে এই যে ডিটিএফ প্রিন্ট এই সেই। ভিডিও অনেক লং হয়ে গেছে, আজকের মতো এখানে শেষ করি। আমি আসলে কিছুই দেখাইতে পারিনি আপনাদেরকে গার্মেন্টসের। আমি যা দেখাইছি শুধু মানে কোনো রকম প্রত্যেকটা সেকশনে গেছি, প্রত্যেকটা সেকশনে যাওয়ার পরে ওইখানে কি কি কাজ করা হয় বা কি কিভাবে কাজ করে, জাস্ট আমি একটা ভিউ, একটা সিম্পল একটা ভিউ দেখাইছি। বাট এর ভিতরে আরও বহুত কিছু করা হয়, যেটা আমি আসলে যদি দেখাইতে চাই তাহলে আমার এক একটা সেকশনের ভিডিও বানানো লাগবে 2 থেকে 3 ঘন্টার ভিডিও। তো এত কিছু তো দেখানো আসলে সম্ভব না, যেহেতু আমিও ওইখানে কাজ করি। তো আমি যদি সবসময় ভিডিওই বানাই তাহলে মানে জিনিসটা খারাপ দেখাই। তো আমি জাস্ট একটা বেসিক ধারণা দিলাম আপনাদের যে একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, একটা গার্মেন্টসে কী হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রি তো দেখাইনি। যদি সময় পাই কোনো দিন আপনাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলবো, যে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা কী কী কাজগুলো করি। আরও আরেকটা কথা বলতে ভুলে গেছি, এই চ্যানেলে আমার যতগুলো গান পুরনো ছিল যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো আমি আবার আপলোড করব, এবং এখানে আমার সকল গানগুলো আপনারা পাবেন। অ্যাটলিস্ট গানগুলো বাঁচায় রাখার জন্য আমি এইখানে গানগুলো আপলোড দিব, এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইন ফিউচার আমি যখন গান বানাবো তখন আমার এই চ্যানেল থেকেই গানগুলো আসবে। তো পিস আউট, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখেন সবাই।